হ্যালো স্টুডেন্ট, আমি দেবযানী দত্ত, ক্লাস 8-এর আজকে অবস্থার পরিবর্তন ও লিন তাপের ধারণা সম্পর্কে আলোচনা করব। দেখো, কোনো যদি এই বস্তুতে কোনো বস্তুর মধ্যে যদি তাপ প্রয়োগ করা হয় বা বস্তু থেকে তাপ যদি নিষ্কাশন করা হয়, তখন আমরা তাহলে কী অনুভব করি? বা তাপ যদি গ্রহণ করে বস্তুটা, তাহলে আমরা গরম বলি। আর বস্তুটা থেকে যদি তাপ বেরিয়ে যায় বা নিষ্কাশিত হয়, তখন আমরা বলি যে সেটা বস্তুটা ঠান্ডা। এই গরম আর ঠান্ডা যে এই অনুভূতিটা, এটা তো আমরা পড়েছি, এটাই আমরা পড়েছি যে তাপের যে এই যে তাপীয় অবস্থা, সেটাই তো মূলত উষ্ণতা বা তাপমাত্রা। এই উষ্ণতা বা তাপমাত্রা কিন্তু আমরা এই থার্মোমিটারের সাহায্যেই কিন্তু আমরা এই পরিবর্তনটা কিন্তু বুঝতে পারি। মানে কোনো বস্তু যদি তাপ গ্রহণ করে, তাহলে তাপমাত্রার যে বৃদ্ধি হয়, বা কোনো বস্তু থেকে তাপ বেরিয়ে গেলে তাপমাত্রার যে হ্রাস ঘটে, এই যে পরিবর্তনটা তা মূলত কিন্তু থার্মোমিটারের সাহায্যেই আমরা আমরা বুঝতে পারি বা লক্ষ্য করতে পারি। এবং এ থেকেই এই থার্মোমিটারই প্রকৃতপক্ষে আমাদের বোঝায় যে বস্তুটা তাপ শোষণ করছে না বর্জন করছে। এই তাপকে আমরা সাধারণভাবে আমরা বলে থাকি কিন্তু বোধগম্য তাপ। এই বোধগম্য তাপ এই যে থার্মোমিটারের মাধ্যমে যে বোঝাচ্ছে যে তাপ শোষণ হয়েছে না বর্জন হয়েছে, এইটা কিন্তু এই উষ্ণতা পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু বোঝাচ্ছে, যেটা থার্মোমিটার নির্দেশ করে। এবার দেখো, যদি আমি একটা বরফকে মনে করো, এই একটা বরফকে একটা পাত্রের মতো রেখে দিলাম। এবার বরফটা মানে তাপমাত্রা কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তাহলে ও কি গলবে? এবার গলবে মানে যে তাপ পরিবেশ থেকে সে নেবে, পরিবেশ থেকে নিল, তাপটা নিয়ে এবার একটু গড়লো। এবার যে জলটা যে হলো, এবার সেই তাপমাত্রা যদি আমি থার্মোমিটারে যদি দেখি, সেই বরফের তাপমাত্রাও 0 ডিগ্রি সেলসিয়াস। এই বরফ যে জলটা, সেই তাপমাত্রাও কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই যে তাপটা যে গ্রহণ যে করলো, যে তাপের যে শোষণ হলো, তাপটা যে গ্রহণ হলো, সেটা থার্মোমিটার দিয়ে প্রকাশ কখনোই পেল না। তাপমাত্রার মানে পরিবর্তন হলো না, তাহলে থার্মোমিটার যেন প্রকাশ করতে পারলো না। তাহলে এই যে তাপের যে খরচটা, এখানে থার্মোমিটারটা ধরতে পারলো না। কিন্তু বরফটা তার যা তাপমাত্রা রেখেছিল, বরফ জলের তাপমাত্রা ঠিক সেম রেখেছে। এবার সমগ্র বরফটা যখন পুরোপুরি জলে পরিণত হলো, দেখো এই পিকচারটা দেখো, যখন পুরোটাই জলে পরিণত হলো, তখন যদি থার্মোমিটার দিয়ে দেখা হয়, তখনও দেখবো কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াসই থাকবে। এইবার এই বরফ জলটা যদি আরও কিছুক্ষণ রাখা হয়, তখন দেখা যাবে তাপমাত্রা ওর বৃদ্ধি পাচ্ছে, এবং সেটা কিছুটা 1 ডিগ্রি বাড়ালো, বৃদ্ধি পেল। তার মানে এখানে যে তাপের যে শোষণ হয়েছে, সেটা কিন্তু এই থার্মোমিটারটা কিন্তু নির্দেশ করলো। তাহলে এইখানে এই যে সমগ্র যে কাজটা যে হলো, এই এই কাজটা মানে এখান থেকে এইটুকুনি কাজটা, মানে এই বরফটা সম্পূর্ণ গলে না যাওয়া পর্যন্ত ওর তাপমাত্রা যে স্থির ছিল, কিন্তু তাপের একটা গ্রহণ হয়েছে, যেটা আমাদের থার্মোমিটার নির্দেশ করলো না। এই ধরনের তাপটা আমরা পড়ে এসেছিলাম লিন তাপ বলে। এই লিন তাপ প্রকৃতপক্ষে আসলে কি কাজটা করে, সেইটা আজকে আমরা করব। দেখো, এই যে লিন তাপ মূলত কোন কাজের সাথে যুক্ত না, অবস্থার পরিবর্তন। অবস্থা মানে এখানে আমরা কি বলছি না, ভৌত অবস্থা। পদার্থের ভৌত অবস্থা আমরা জানি কঠিন, তরল এবং গ্যাসীয়। এই যে কঠিন থেকে তরল, তরল থেকে যে গ্যাসীয়, এই যে অবস্থার পরিবর্তনটা এই লিন তাপটাই কিন্তু সেই খরচ করে। তো কি করে খরচ করে না, দেখো, ধরো একটা কঠিন পদার্থ, এখানে দেখো অণুগুলো রয়েছে ঘন ঘন করে, অণুগুলো খুব ঘন ঘন হয়ে রয়েছে। এই ঘন হয়ে থাকার কারণ কি না, এই কঠিনের মধ্যে এই অণুগুলোর মধ্যে বন্ধন খুব সুদৃঢ় থাকে, তার জন্য প্রচণ্ড পরিমাণ ওদের মধ্যে একটা আকর্ষণ থাকার কারণে একটা কঠিন অবস্থা লাভ করে।
এবার আমি যদি তোকে তাপটা দিই, ও কিন্তু তাপ গ্রহণ করবে। এবার এই তাপ গ্রহণ করে ওদের মধ্যে কিন্তু একটা মানে একে অপরের মধ্যে কিন্তু একটা ছিন্ন হওয়ার একটা চেষ্টা প্রবণতা জাগবে, কিন্তু তবুও পারবে না, কারণ এদের আভ্যন্তরীণ একটা কি শক্তি রয়েছে, আভ্যন্তরীণ বন্ধন শক্তি কিন্তু ওদেরকে কিন্তু ছেড়ে দিতে পারছে না। কিন্তু একটা সময় কিন্তু দেখা যাবে যে এই অণুগুলোর মধ্যে এই বন্ধনগুলো একটু ভেঙে গেছে, ভেঙে যাওয়ার ফলে ওদের মধ্যে আলগা হয়ে ছড়িয়ে ছিটিয়ে গেল। যদি আরও একটু ভালো করে বোঝাই, মনে করো একটা বেঞ্চের মধ্যে 6 জন বসতে পারে, তো তোমরা 6 জন বসে আছো, ভালো মতনই বসে আছো গায়ে গায়ে লেগে। এবার কোনো একটা বন্ধু তোমার পাশ থেকে এসে একটা ধারের দিকে তোমাকে ধাক্কা দিল। এবার সে ধাক্কা দিচ্ছে, তোমরা যতটা সম্ভব পারছো সেই ধাক্কাটাকে এড়িয়ে গিয়েও তোমাদের জায়গাতে রয়েছো। কিন্তু মনে করো সেই বন্ধুটার সঙ্গে আরেকজন এসে ওই জায়গাতে দুজন মিলে তোমাদের ধাক্কা দিল। তো এইখানে দুজন ধাক্কা দেওয়াতে তোমরা সেই ধাক্কাটা সামলাতে পারলে না, তখন তোমরা কি করলে না, ছিটকে গেলে, ওদিক ধার থেকে বেরিয়ে গেলে বা ছড়িয়ে ছিটিয়ে গেলে। ঠিক এখানেও ঠিক তাই অবস্থা। একটা এমন একটা পর্যায় অবধি মানে তাপটা দেওয়া হয়, সেই ওই পরিমাণ তাপের পর থেকেই ওর কিন্তু ওই বন্ধনটা আলাদা হয়ে যায় কিছুটা, তখন অণুর মধ্যে একটু ফাঁক ফাঁক থাকে মধ্যবর্তী বন্ধনটা। এই অণুগুলোর মধ্যবর্তী বন্ধনটা কিন্তু ভাঙে এই তাপ এইখানে একটা তাপ, তখন এই বস্তুটা, তখন আমরা এই পদার্থটাকে বলবো সে তরল অবস্থা লাভ করেছে। আরও তাপ দিলাম, আরও তাপ দিয়ে যাচ্ছি, তো আরও তাপ দেওয়াতে এবং ওই একটা স্টেজে গিয়ে ওর মনে করো ও আর আবার ওর বন্ধনটাকে আর দৃঢ় করে আটকাতে পারলো না, তখন কি হলো, ও তখন আবার আলগা হয়ে গেল। এবার এই আলগা হয়ে যাওয়াতে ওদের মধ্যে এতটাই পুরো পরিমাণ পুরো ফাঁকা ফাঁকা রইলো, এবং সেটা তখন হচ্ছে গ্যাসীয় অবস্থা তখন আমরা বলি। এবার তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে কেন এর মাঝের কেন হলো না, হঠাৎ করে এই একটা জায়গাতে গিয়ে একটা নির্দিষ্ট জায়গাতেই কেন বা হলো, কেন একটা স্টিম আমরা বাষ্প পরিণত করতে গেলে জলকে কেন 100 ডিগ্রি পর্যন্তই আমি গরম করব, কেন 100 ডিগ্রির আগেই সে ফুটতে শুরু করবে, ফুট করে বাষ্পে পরিণত হবে না। তোমরা গার্ডারকে দুদিক থেকে যদি টানো, দেখবে একটা লেভেল অবধি তুমি টানতে পারবে দুদিক থেকে, তারপর কি একটা সময় সেই গার্ডারটা কি ছিঁড়ে যাবে। তো সেই ঠিক এইখানেও ঠিক একই পরিস্থিতি, একটা মানে টাইম পর্যন্ত ওরা নিজেদেরকে আটকে রাখতে পারে ওই তাপমাত্রা, মানে তাপমাত্রা না, ওই তাপের গ্রহণ করা সত্ত্বেও, কিন্তু তার ঠিক পরবর্তী ক্ষেত্রে ঠিক ওই তার ক্ষমতার ঊর্ধ্বে যখন তাপটা আসে, তখন কিন্তু তারা আর তখন ওই বন্ধনটাকে আটকাতে পারে না, তখনই এই পরবর্তী অবস্থা চলে যায়। এইভাবেই কিন্তু অবস্থার পরিবর্তন হয়। ঠিক একই রকমভাবে যখন গ্যাস থাকে, এই অণুগুলো ছড়িয়ে ছিটিয়ে ভীষণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবার তাকে মনে করো তাপ নিষ্কাশন করছে, আস্তে আস্তে ঠান্ডা করছে। ভাবো এবার ওই বেঞ্চের যারা তোমাদেরকে ঠেলে দিচ্ছিল, সেই ঠেলে যাওয়া লোক মানে স্টুডেন্টগুলো চলে গেল। এবার তোমরা কি করবে, আস্তে আস্তে একটু ফাঁকা ফাঁকা হয়ে একটু বসবে, আস্তে আস্তে তোমরা কাছাকাছি আসতে শুরু করবে। তাহলে এইখানেও ঠিক তাই, ঠিক তাপটা আসতেই চলে যাচ্ছে, তখন ওরা একে অপরের কাছাকাছি অবস্থায় আসতে শুরু করলো অণুগুলো, এবং সেই অণুগুলো যখন কিছুটা কাছাকাছি অবস্থা এলো, তখন সেটা তরল অবস্থা লাভ করলো। এভাবে আরও কিছু তাপ আরও যখন বেরিয়ে গেল, তখন তারা আরও ঘন সন্নিবিষ্ট হয়ে এই কঠিনের রূপ ধারণ করলো। এই অণুগুলোর মধ্যে বন্ধন এতটাই দৃঢ় হয়ে গেল, তখন সেটা আমরা কঠিন পদার্থের অবস্থা সে লাভ করলো। তাহলে এই যে অবস্থার যে এই যে পরিবর্তনটা, এই মূলত করে কিন্তু এই লীন তাপ। এই লীন তাপে এখানে কিন্তু মাথা এখানে রাখতে হবে, এইখানে এই একটা কঠিন থেকে
একটা তরলে এই যে অণুর এই ভাঙন ঘটানোর এই মাঝের টুকুনি কিন্তু ও তাপমাত্রা যেহেতু গ্রহণ করছে, তাপমাত্রার কিন্তু পরিবর্তন হচ্ছে, বৃদ্ধি দেখাবে। কিন্তু যখনই এই তরল হওয়া স্টার্ট করবে, মানে অণুগুলোর মধ্যে ভাঙন হবে, এবং ভাঙন হতে হতে তরলের অণুগুলো যে রূপে মানে অণুগুলোর অবস্থান থাকে, যেরকমভাবে ফাঁকা ফাঁকা থাকার কথা, ততক্ষণ অবধি না আসা পর্যন্ত কিন্তু তাপমাত্রা ফিক্স থাকবে। তাহলে এখানে তাপের খরচটা কোথায় হচ্ছে? ওই বন্ধন ভাঙার ক্ষেত্রে। ওদের মধ্যে বন্ধন ভাঙার ক্ষেত্রে কিন্তু তাপের খরচটা হচ্ছে, কিন্তু সেই খরচটা আমরা কখনোই থার্মোমিটারে দেখতে পাচ্ছি না, এবং যার ফলে আমাদের মনে হচ্ছে কোনো উষ্ণতার পরিবর্তন হচ্ছে না, এবং ঠিক উষ্ণতার কোনো পরিবর্তনই হচ্ছে না, শুধুমাত্র তাপ গ্রহণ করে পদার্থটি তার অবস্থার পরিবর্তন করছে। তাহলে এই তাপকে বলা হচ্ছে তখন এই তাপকে বলা হচ্ছে কি? লীন তাপ। তাহলে লীন তাপের সংজ্ঞা আমি দেখো এখানটাতে দিয়েছি না। লীন তাপ কি না, আমি এখানে পয়েন্ট করে দিচ্ছি, তোমার বুঝতে সুবিধা হবে না। একক ভরের কোনো বস্তু উষ্ণতা বা তাপমাত্রাকে স্থির রেখে বা কোনোভাবে পরিবর্তন না করে যদি শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটানো হয়, এবং সেই অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য আমি যতটুকুনি পরিমাণ তাপ প্রয়োগ করব বা নিষ্কাশন করব, সেই তাপকে আমি বলবো লীন তাপ। তাহলে এই লীন তাপের ব্যাপারটা বোঝা গেল। আচ্ছা, এবার আবার যাই অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে। এখানে আমি প্লাস আর মাইনাস দিয়ে, প্লাস মানে বুঝিয়েছি গ্রহণ আর মাইনাস মানে বুঝিয়েছি নিষ্কাশন। আচ্ছা, তার মানে আমি এইটুকুনি এতক্ষণ অবধি বুঝতে পারলাম যে অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে তাপের গ্রহণ বা তাপের বর্জন হলেই পদার্থটা তার ভৌত অবস্থার পরিবর্তন করে। আর ভৌত অবস্থাটা কি না? কঠিন, তরল এবং গ্যাসীয়। আর এক্ষেত্রে এই তাপমাত্রার বৃদ্ধি বা হ্রাস, মানে তাপমাত্রা বললে ভুল হলো। এখানে তাপের গ্রহণ বা বর্জনটা, এই যে কতটুকুনি গ্রহণ হয়েছে বা কতটুকুনি সে বর্জন করছে, সেটা কিন্তু কখনোই প্রকাশ পাবে না, কারণ এই এই ভৌত অবস্থার পরিবর্তন হচ্ছে। তাহলে এইখানে এই তাপের খরচটা কখনোই প্রকাশ পাবে না। আর যেহেতু তাপ খরচ প্রকাশ পায় না, তাই জন্য তাপমাত্রারও কোনো রকমভাবে পরিবর্তন হয় না। তাহলে এইটাই গেল আমার লীন তাপ। তাহলে আমি এটা ছকের মাধ্যমে লীন তাপ বুঝিয়েছি। তবে মনে রাখতে হবে, এটার ক্ষেত্রে কিন্তু চাপ এবং পদার্থটা কীরূপ সেটা কিন্তু খুবভাবে ডিপেন্ড করবে, কারণ একটা চাপ মানে চাপের ওপরেও কিন্তু এইটা নির্ভর করে। আর হচ্ছে পদার্থটাও বিশুদ্ধ কিনা সেটাও কিন্তু দেখতে হবে, কারণ আমরা পরবর্তীকালে দেখব যে এই যে তাপমাত্রাতে ওর গলতে শুরু করে বা কোন এই তাপমাত্রাতে ফুটতে শুরু করে, তা কিন্তু এই দুটোর ক্ষেত্রে ভীষণভাবে নির্ভর করে, কারণ এই দুটোর পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু ওই তাপমাত্রাটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো এক্ষেত্রে তাহলে এইটাকুনি বোঝা গেল। এবার দেখো, কঠিন থেকে যখন তরল, তার ঘটনাটা, যে ঘটনাটার কথা বলছি, সেই ঘটনাটার নাম হচ্ছে গলন। আর যে লীন তাপটা, তাহলে আমি এখানে লীন তাপ কী করবো না, গ্রহণ করব, এবং তখন সেই তার নামটা কী দেবো? গলনের লীন তাপ। তরল থেকে কঠিনে পরিণত হওয়ার ঘটনাটার নাম হচ্ছে কঠিনীভবন। এক্ষেত্রে লীন তাপটা কী হবে? উল্টো, কঠিনে হচ্ছে, তাহলে তাপ ছেড়ে দিচ্ছে, মানে লীন তাপের বর্জন, এবং সেক্ষেত্রে তার নাম হলো কঠিনীভবনের লীন তাপ। তরল থেকে যখন গ্যাস, তাহলে তাকে আরও তাপের দরকার, তাপের প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে লীন তাপের গ্রহণ হচ্ছে, এবং সেই ঘটনাটার নাম হচ্ছে, যে তরল থেকে গ্যাসে পরিণত ঘটনাটা হচ্ছে বাষ্পীভবন। আর এই লীন তাপটার নাম দেবো কি? বাষ্পীভবনের লীন তাপ। ঠিক উল্টোটার ক্ষেত্রে গ্যাস থেকে যখন তরল হবে, তাহলে সেক্ষেত্রে আমাকে ঠান্ডা করতে হবে, শীতল, তার মানে হচ্ছে তাপের নিষ্কাশন, তার মানে এখানে লীন তাপের বর্জন। এবং এই ঘটনাটার কথা বলা হচ্ছে কি? ঘনীভবন, মানে ঘনীভূত জমাট বাঁধবে, আর সেক্ষেত্রে তার নামটা দেবো ঘনীভবনের লীন তাপ।
এবার এই ঘটনাটা সম্পর্কে আরও ডিটেলস আমি পরে বলছি, কিভাবে আর কি কাকে বলে না বলে, এটা পরের দিকে আসছি। তো আমরা যেহেতু লিনতাপ জানলাম, তো লিনতাপের একটু একক এগুলো সমস্ত আমরা জেনে এসছো, তার একবার একটু রিভিশনের জন্য করছি। তার এককটা কী ছিল? সিজিএসে ক্যালোরি পার গ্রাম, এসআইতে ছিল জুল পার কেজি। তোমরা পড়ে এসছো বিশুদ্ধ বরফ, কারণ বরফের মধ্যে কোনো অশুদ্ধি থাকলে কিন্তু আমাদের ওই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটা কিন্তু ওই গলনের তাপমাত্রা না হবে না, তাই না? বিশুদ্ধ বরফটা কিন্তু বলা দরকার। তো বিশুদ্ধ বরফের গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম, আর এটা হচ্ছে 3.36 ইন্টু 10⁵ জুল পার কেজি হচ্ছে ওই এসআইতে, অথবা দিয়ে দিয়েছি। আর বিশুদ্ধ জলের কঠিনীভবনের লিনতাপ মানে ওই একই পরিমাণ তাপটাই তো অপসারণ করছি, তাই জন্য দেখো 80 ক্যালোরি পার গ্রাম দিয়েছি। বিশুদ্ধ জলের বাষ্পীভবনের লিনতাপের পরিমাণ 537 ক্যালোরি পার গ্রাম, আর কোনো কোনো ক্ষেত্রে দেখবে অনেক জায়গাতে 540 ক্যালোরি পার গ্রামও আছে লেখা। আর সিজিএসের এই মানটা, যদিও তোমাদের সিজিএসের এখন খুব একটা প্রয়োজন নয়, তাও আমি দিয়ে দিলাম এখানে 2.26 ইন্টু 10⁶ জুল পার কেজি। আর ঠিক বাষ্পীভবনের উল্টো ঘটনাটা কি? ঘনীভবন। তাহলে বিশুদ্ধ জলীয় বাষ্পের ঘনীভবনের লিনতাপ হবে কত? ওই একই পরিমাণ তাপটাই হবে, মানে 540 ক্যালোরি পার গ্রাম বলো বা 537 ক্যালোরি পার গ্রাম, একই হবে। তাহলে এইটা আমরা একটু বুঝলাম। এবার সেটাকে আমি ছকের আকারে দেখো দিয়ে দিয়েছি এখানে। একটা বিশুদ্ধ বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 গ্রাম ভরের বরফ আর কি, এখানে 1 গ্রাম যদি উল্লেখ করে দিই, 1 গ্রাম ভরের বিশুদ্ধ বরফকে যদি তাপ গ্রহণ যদি করে, তাপ কতটা পরিমাণ গ্রহণ করবে না, 80 ক্যালোরি তাপ যদি গ্রহণ করে, তবে ওই তাপমাত্রা মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 গ্রাম ভরের বিশুদ্ধ জলেই কিন্তু পরিণত হবে। আর এই ঘটনাটাকে বলছি গলন। এবং উল্টো দিক করে বললে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 গ্রাম বিশুদ্ধ জলকে যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 গ্রাম বিশুদ্ধ বরফে পরিণত করতে হয়, তবে সেক্ষেত্রে 80 ক্যালোরি তাপ বর্জন করতে হবে, এবং ঘটনাটার নাম হচ্ছে কি? কঠিনীভবন। ঠিক একই রকমভাবে যদি আমি বলি না, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 গ্রাম বিশুদ্ধ জলকে যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 গ্রাম বিশুদ্ধ জলীয় বাষ্পে 1 গ্রাম বিশুদ্ধ জলীয় বাষ্পে যদি পরিণত করতে হয়, তবে 540 ক্যালোরি তাপ গ্রহণ 540 পরিমাণ তাপ দিতে হবে, প্রয়োগ করতে হবে, এবং এই ঘটনাটার নাম হচ্ছে কি? বাষ্পীভবন। আর উল্টো দিক করে বললে যদি বলা হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 গ্রাম বিশুদ্ধ জলীয় বাষ্পকে ওই তাপমাত্রার মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 গ্রাম বিশুদ্ধ জলে যদি পরিণত করা হয়, তবে সেক্ষেত্রে 540 ক্যালোরি তাপের বর্জন হবে। আর এক্ষেত্রে এই ঘটনাটার নাম হচ্ছে কি না? ঘনীভবন। তো এটা একটা ছকে করে দিয়েছি, এবং এর থেকে তোমরা ওই লিখতেও পারবে ওই বিশুদ্ধ বরফের গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো, তো এখান থেকে তোমরা এই ছক থেকেও বলতে পারবে। আচ্ছা, এইবার আমি আসছি গলন ঘটনা এবং ওর সঙ্গে যে তাপমাত্রাতে এই শুরু হয় সেইটা, যে নির্দিষ্ট তাপমাত্রা, সেটা নিয়ে করব। দেখো, প্রমাণ চাপে যখন একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তাপ শোষণ করে গলতে শুরু করে, এবং এই কঠিন পদার্থটা সমগ্র পুরো গলে তরলে পরিণত হওয়া না অবধি তাপমাত্রাটা কিন্তু স্থির থাকবে, সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি, ঘটনাটাকে বলছি গলন। আর যে তাপমাত্রাতে এই ঘটনাটা হয় মানে শুরু হয়, স্টার্ট হয়,
মানে কঠিন পদার্থটা গলতে শুরু করলো, হ্যাঁ, এবং পুরোপুরি সম্পূর্ণরূপে না গলে যাওয়া পর্যন্ত, তরলে পরিণত না হওয়া পর্যন্ত তাপমাত্রা স্থির থাকে, ওই নির্দিষ্ট তাপমাত্রাটাকে বলবো সেই পদার্থটির গলনাঙ্ক। এবার ঠিক একই রকমভাবে যদি বলি যে প্রমাণ চাপে কোনো একটা কোনো তরল পদার্থ তার নির্দিষ্ট তাপমাত্রায় তাপ বর্জন করে কঠিন হতে শুরু করে এবং সমগ্রটা পুরো কঠিন পদার্থে পরিণত না হওয়া পর্যন্ত তাপমাত্রা তার কিন্তু স্থির থাকে, সেই সমগ্র ঘটনাটাকে আমরা বলবো কঠিনীভবন। আর যে তাপমাত্রাতে এই ঘটনাটা হচ্ছে, অর্থাৎ যে তাপমাত্রাতে যে তাপমাত্রাতে তরল পদার্থটা তাপ বর্জন করে কঠিন হওয়া শুরু করছে এবং পুরোপুরি কঠিন হওয়া না পর্যন্ত তাপমাত্রা স্থির থাকছে, সেই তাপমাত্রাটা হচ্ছে ওই পদার্থটির কি হিমাঙ্ক। তাহলে গলনাঙ্ক এবং হিমাঙ্ক বোঝা গেল। এটা কিছু কিছু পদার্থ আছে যাদের কিন্তু গলনাঙ্ক এবং হিমাঙ্ক সেম এবং নির্দিষ্ট থাকে, আবার কিছু কিছু পদার্থ আছে যাদের কোনো গলনাঙ্ক আর হিমাঙ্ক নির্দিষ্ট নেই এবং এরা সমানও নয়। কারা কারা? যদি কোনো মিশ্র থাকে, মানে উপাদানগতভাবে যদি বিভিন্নভাবে মিশ্রিত থাকে, এবং উপাদানগুলো আমি পরিবর্তিত করতেও পারি আমি, তবে সেক্ষেত্রে কিন্তু কোনো গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নির্দিষ্ট থাকে না। যেমন হচ্ছে যে কাঁচ, মাখন, চর্বি, মোম, পিচ, এরা উপাদান আমি বিভিন্ন রকমভাবে চেঞ্জ করতেই পারি, আমি কিছু দিতেই পারি। মোমের মধ্যে আমি হয়তো যেটা মোম ওয়াক্স আছে তার মধ্যে আমি হয়তো কোনো ক্রেয়ন্স, কালারিং ক্রেয়ন্স তার মধ্যে দিয়ে দিলাম, তাহলে কি অন্য হয়ে গেল তো? তবে সেটাই ওরকম টাইপের। তবে তাই জন্য এদের কিন্তু কোনো নির্দিষ্ট গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নেই, আর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মান কিন্তু সমানও হয় না। কিন্তু বিশুদ্ধ, তার মানে যারা বিশুদ্ধ, মানে এক উপাদানটাও মানে মানে একদম ওই উপাদানই থাকবে, সেই বিশুদ্ধ পদার্থগুলোর প্রমাণ চাপে কিন্তু গলনাঙ্ক আর হিমাঙ্ক দেওয়া আছে। আচ্ছা সরি, আমার এখানটাতে ভুল হলো, এখানে নির্দিষ্ট গলনাঙ্ক, এখানটা হবে কিন্তু হিমাঙ্ক, কারণ আমি এখনও স্ফুটনাঙ্ক নিয়ে কিছু বলিনি। সরি, এটা আমার গলনাঙ্ক। তাহলে আমি আরেকবার রিপিট করছি যে কাঁচ, মাখন, চর্বি, মোম, পিচ, এদের উপাদানগত মান আমরা যেহেতু পরিবর্তন করতে পারি বলে এদের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক আর হিমাঙ্ক থাকে না, আর গলনাঙ্ক এবং হিমাঙ্কের মান সমান কখনো হয় না। কিন্তু যেগুলো বিশুদ্ধ উপাদানগতভাবে, তাদের প্রমাণ চাপে গলনাঙ্ক এবং হিমাঙ্কের মান সমান। দেখো এখানে আমি ডিগ্রি সেলসিয়াসে দুটো দিয়েছি, যেমন দেখো পারদের গলনাঙ্ক -39.5 ডিগ্রি সেলসিয়াস, হিমাঙ্ক -39.5 ডিগ্রি সেলসিয়াস। বরফের 0 ডিগ্রি সেলসিয়াস, এরও 0 ডিগ্রি সেলসিয়াস। সেইভাবে আর কি সোনা আর তামারটা দেখো একই রকমই দেওয়া আছে। তাহলে এই মাথায় ঢুকলো যে কিছু কিছু কঠিন পদার্থের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সমান নাও হতে পারে। এইবার দেখো আয়তনের সঙ্গে কীরকমের সম্পর্ক, একদম ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস, ভালো করে একটু বোঝো। ফোকাসটা ঠিক করে নিই। দেখো আমি যদি পদার্থগুলোকে আমি একটা নির্দিষ্ট ভর আমি সমান করছি, নির্দিষ্ট ভর আমি নিয়ে একটা পদার্থ তাহলে নিলাম, তার গলন ঘটালাম, অর্থাৎ কঠিন থেকে তরলতাকে পরিবর্তন করালাম, তাহলে সেক্ষেত্রে কী হবে না, কঠিনের যে আয়তন আর তরলের যে আয়তনটা কী হবে না, তরলের আয়তনটা বৃদ্ধি পাবে। তার মানে কঠিন থেকে তরলে পরিণত হওয়ার সময় একটা নির্দিষ্ট ভরের পদার্থের আয়তনটা কী হবে না, বৃদ্ধি পাবে, মানে আয়তন প্রসারিত হবে। এবার আমরা জানি ঘনত্ব মানে তো ভর বাই আয়তন, তো আমি ম্যাথমেটিক্যালি যদি আমি দেখাই কী হবে,
দেখো কীভাবে ম্যাথমেটিক্যালি আমি দেখাচ্ছি। দেখো কঠিনের আয়তন আমি এখান থেকে কী পেলাম না, কঠিনের আয়তন আর লেস দ্যান কি তরলের আয়তন। আমি যদি উল্টে দিই 1/, করি অনন্যক করি, তাহলে 1/, কঠিনের আয়তন গ্রেটার দ্যান 1/, তরলের আয়তন। এবার যেহেতু ভর আমি স্থির নির্দিষ্ট তাহলে ধ্রুবক ধরেছি, তাহলে আমি উভয়ের দিকে ভর দিয়ে করে দিই। তাহলে ভর বাই কঠিনের আয়তন গ্রেটার দ্যান ভর বাই তরলের আয়তন। ভর বাই আয়তন মানে কি ঘনত্ব, তাহলে আমি এখানে বলতে পারি কঠিনের ঘনত্ব গ্রেটার দ্যান তরলের ঘনত্ব। তাহলে আমি এখান থেকে আমি কি বলতে পারি না, গলন হলে অর্থাৎ কঠিন থেকে তরলে পরিণত হলে আয়তন প্রসারণ হয় আর ঘনত্ব কি হয়, হ্রাস পায়। তাহলে আয়তন প্রসারণ মানে ঘনত্বের হ্রাস। সবসময় মনে রাখবে এইটা থেকে। এটা যদি ভগ্নাংশ রূপ নিই, ভগ্নাংশের হর যদি বৃদ্ধি পায় তাহলে কি হয়, ভগ্নাংশের কি বলবো আমি, এক ঘনত্বটা কমবে, তাই তো। হর বৃদ্ধি মানে ভগ্নাংশের মান কমে যাচ্ছে, তাই জন্য তাহলে এখানে আয়তন বৃদ্ধি যদি পায় তাহলে কি ঘনত্ব হ্রাস পাবে। তাহলে গলনের ক্ষেত্রে আমি দুটো পয়েন্ট পেলাম, গলনের ক্ষেত্রে পদার্থের আয়তন প্রসারণ ঘটে আর ঘনত্বের হ্রাস হয়। এবার আমি যদি কঠিনীভবনটা দেখি, কঠিনীভবনের ক্ষেত্রে দেখো না, নির্দিষ্ট ভরে যখন আমি নির্দিষ্ট ভর নিই আর কি নিয়ে আলোচনা করছি, তাহলে সেক্ষেত্রে দেখো তরল থেকে যখন কঠিনে পরিণত হচ্ছে কঠিনীভবনের ক্ষেত্রে, তাহলে আয়তনটা কি হচ্ছে না, আয়তনটা কিন্তু কমে যাচ্ছে, মানে তরলের আয়তন কঠিনের আয়তনের থেকে বেশি হচ্ছে। এবার আমি এইটা ম্যাথমেটিক্যালি না দেখি, আমি অন্য আর কি ভগ্নাংশ দিয়ে দেখাচ্ছি। যেহেতু আয়তন বৃদ্ধি পেলে ঘনত্ব হ্রাস পায়, তাহলে এখানে তরলের আয়তন কঠিনের আয়তনের থেকে যেহেতু বেশি, তাহলে তরলের ঘনত্বটা কঠিনের ঘনত্ব থেকে কী হবে, কম। তাহলে আমি কি পেলাম, কঠিনীভবনের ক্ষেত্রে নির্দিষ্ট ভরের পদার্থের কি হয়, আয়তনের যেমন সংকোচন হয় আর ঘনত্বটা কি পায়, বৃদ্ধি লাভ করে। তাহলে আমি যদি বলি তোমাদের একটা প্রশ্ন দিই, তাহলে কঠিন মোম আর তরল মোমের মধ্যে ঘনত্ব কার বেশি, ঘনত্বটা কার বেশি, তখন তুমি কি বলবে, কঠিন মোম থেকে যেহেতু তরল, কঠিন মোম থেকে তরল মানে কি, তাহলে আমি তাহলে কি বলবো, কঠিনের মোমের ঘনত্বটা কি হবে, তরলের মোমের ঘনত্বর থেকে বেশি হবে। কারণ এখানে কি কঠিন মোমের ঘনত্ব বেশি হওয়া মানে কি, আয়তন কি কম, তাই তো। এইটা আমরা এখান থেকে আমরা বলতে পারছি না, ম্যাথমেটিক্যালি আমরা কিন্তু বলতে পারছি। কিন্তু কিছু ব্যতিক্রম আছে, সবার কিন্তু এইটা হয় না যে কঠিনীভবনের ক্ষেত্রে আয়তনের সংকোচন ঘটে আর গলনের ক্ষেত্রে আয়তনের সম্প্রসারণ ঘটে, এটা কিন্তু বলতে পারি না। তার ব্যতিক্রম কিছু একটা কি, জল, ঢালাই লোহা, পিতল, বিসমাথ, অ্যান্টিমনি, এই সমস্ত ক্ষেত্রে। ওই জন্য আমরা দেখি বরফ যখন হয়, একটা জল যখন আমি বরফ করলাম, তখন কিন্তু বরফের আয়তনটা কিন্তু জলের আয়তনের থেকে কিন্তু বৃদ্ধি পায়। এবং এইটার কিন্তু একটা বিশেষ অনেক সুবিধা এবং অসুবিধা দুটোই কিন্তু আছে, এবং এই সুবিধা অসুবিধা নিয়ে তোমাদের বইতে কিছু উদাহরণও করে দিয়েছে, তো সেটা করবে। তাহলে এটার উদাহরণটা, তাহলে আমরা আয়তনের পরিবর্তনটা সম্পর্কে কিছুটা জানলাম। এবার দেখো গলনাঙ্কটা কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। এই গলনাঙ্কটা কিন্তু দুটো বিষয়ের ওপর নির্ভর করে, একটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ আর একটা হচ্ছে অপদ্রব্য কেমনভাবে উপস্থিত রয়েছে, কতটা অপদ্রব্য মানে কোনো অশুদ্ধি, কোনো ওর সাথে পদার্থের সঙ্গে কোনো যদি এক্সট্রা কিছু দেওয়া থাকে সেটাকে আমরা অপদ্রব্য বলি। দেখো আমি অপদ্রব্যটা নিয়ে আগে বলছি। বলছে যে কোনো বিশুদ্ধ কঠিন প্লাস অন্য কোনো পদার্থ, এটা একটা পুরো মিশ্র, তো এই কোনো কঠিন পদার্থকে আমি অপদ্রব্য বলছি। এরকম যদি হয় তবে গলনাঙ্ক যা ছিল
স্বাভাবিকের তুলনায় কিন্তু অনেকটাই কমে যাবে, মানে যে তাপমাত্রায় গড়বে তার থেকে আরও কমে যাবে। যেমন এর একটা বাস্তবিক প্রয়োগ আমাদের করা হয়, সেটা ফিউজ তারে কিন্তু ভীষণভাবে এটার একটা ব্যবহারিক প্রয়োগ। এই যে ফিউজ তারটা যে করা হয়, এটা কিন্তু সংকর ধাতু থাকে ফিউজ তারে, সেটার নাম হচ্ছে কি রোজ মেটাল। সেই রোজ মেটালে কী কী থাকে না, টিন থাকে, সীসা থাকে আর বিসমাথ, এই তিনটের মিশ্রণে একটা ধাতু, ওই সংকর ধাতু তৈরি করা হয়। এই সংকর ধাতু রোজ মেটালের গলনাঙ্ক 94.5 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এদের পৃথকভাবে যদি এদের গলনাঙ্ক হিসাব করা হয়, সেটা কিন্তু 210-এর কখনোই কম হয় না। তাহলে এদের মিশ্র যেটা করছি, দেখো সংকর ধাতুটা কিন্তু গলনাঙ্ক কতটা কমে গেল, সেখানে এরা নিজেদের গলনাঙ্ক কিন্তু 210-এর কখনোই বেশি নয়, ভুল বললাম, 210-এর কখনোই কম নয়। এবার বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে তাহলে কী সম্পর্ক? তাহলে না, দুটো হয়। একটা দেখো, আমরা আগে কি একটা পড়লাম যে সাধারণভাবে গলনে আয়তন বৃদ্ধি পায়, আবার কিছু কিছু ব্যতিক্রম আছে, না গলনে কি হয় না আয়তনটা কমে যায়। তো তাহলে যাদের গলনে আয়তন হ্রাস পায় কারা ছিল না, জল, পিতল, ঢালাই লোহা, অ্যান্টিমনি, বিসমাথ, এরা ছিল। তো এই আয়তন হ্রাস পাচ্ছে, তাহলে এদের যখন আমি চাপ বৃদ্ধি করছি, খুব যদি চাপটা বৃদ্ধি করছি, তখন কিন্তু এদের অটোমেটিক্যালি গলনাঙ্কটা কমে যাচ্ছে। মানে যত বেশি পরিমাণ চাপ দেব, মানে কম তাপমাত্রায় সেটা কিন্তু গলতে শুরু করবে। সেটা আমরা বাস্তবিক অনেক প্রয়োগ দেখেওছি, যেটা আমরা ওই বরফ নিয়ে হাতের মধ্যে যেটা করি, গোলা যে তৈরি করা হয়, সেই গোলাটা কিন্তু এটার ওপরই নির্ভর করে। তাই বলছে দেখো, প্রমাণ চাপে আমরা জানি বরফটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে গলে যায়, কিন্তু চাপ যখন বৃদ্ধি করব, এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার থেকে ও আরও কতটা কমে যায় না, 0.0073 ডিগ্রি সেলসিয়াস কিন্তু কমে যায়, মানে আর অনেকটাই কমে যাচ্ছে ওর তাপমাত্রায়, মানে ওর গলনাঙ্ক কমলো। এবার যাদের আয়তন বৃদ্ধি পায়, যেটা সাধারণভাবে সীসা, অ্যালুমিনিয়াম, রূপো, মোম, এদের কিন্তু যদি চাপ বৃদ্ধি করা হয়, গলনাঙ্ক বৃদ্ধি পাবে। মানে চাপ যত বৃদ্ধি করব, এরা কিন্তু বেশি তাপমাত্রায় গলতে শুরু করবে। কারণটা কি? দেখো, এই যে একটু আগে কি করলাম, যে গলনে আয়তন বৃদ্ধি মানে কি, ও ছড়িয়ে যাবে, প্রসারণ ঘটবে। এবার যেহেতু বেশি প্রসারিত হবে, এবার এই চাপ যদি আমি যদি চাপ দিই, তাহলে ওদের কি প্রসারণটা কি বেশি হবে? সেখানে প্রসারণে একটা বাধা সৃষ্টি হবে না? সেই প্রসারণের বাধার কারণেই কিন্তু এই গলনাঙ্কটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাই দেখা যায়, এক বায়ুমণ্ডলীয় চাপ বৃদ্ধি করলে মোমের গলনাঙ্ক কিন্তু 0.04 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে আমরা এটাও তাহলে জানলাম যে গলনাঙ্ক তাহলে কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে, তাই তো? এইবার আমাদের নেক্সট আমরা পড়ব এই যে আমরা বললাম যে অপদ্রব মেশালে যে গলনাঙ্কের যে পরিবর্তনটা যে হচ্ছে, সেটা কি একটা বাস্তব রূপ হচ্ছে, যেটা আমরা হিমমিশ্র ব্যাপারটা, সেটা হচ্ছে এটা একটা। দেখো, বরফ আর নুন যদি মেশানো হয়, বরফের গলনাঙ্কটা কিন্তু 0 ডিগ্রি থেকে কমে যায়, মানে ওই মিশ্রণটার তাপমাত্রা তখন কিন্তু -23 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় প্রায় আর কি। এবং এইটাকে কিন্তু অনেক কাজে লাগানো হয়, এবং সেই দিয়ে কিন্তু হিমমিশ্র তৈরি করা হয়। হিমমিশ্রটা কিন্তু মূলত 3:1 অনুপাতে মেশানো গুঁড়ো বরফ আর বিশুদ্ধ নুনের একটা মিশ্রণ, এবং এই মিশ্রণটা তৈরি করা হয়, তখন তার তাপমাত্রা হয়ে যায় কিন্তু -23 ডিগ্রি সেলসিয়াস।
এবং এই হিমো মিশ্রণটা কী কী কাজে ব্যবহার করা হয় আমরা জানি, সংরক্ষণ, মেনলি সংরক্ষণ কাজে, মাছ মাংস, কারণ এটা তো অনেক কাজ দেবে সংরক্ষণের জন্য। আর আইসক্রিম যদি রাখতে চাও তো ওইটাতেও রাখে। মেনলি জিনিসপত্র সংরক্ষণের কাজে কিন্তু এই হিমো মিশ্রটা ব্যবহার করা হয়। এইবার একটা ভীষণ একটা খুব সুন্দর একটা পরীক্ষা, যেটা বাড়িতেও করা যায়। একটা বরফকে যদি মাঝখানটা গর্ত করে তার ভেতর যদি জল দেওয়া হয়, তো এই জলটা, ভেতরের জলটা কি জমে যাবে নাকি ওই জলই থাকবে? তো এটার আমি বলতে গেলে আমি কি বলবো, যে দেখো আমরা এই দুটো জিনিস জেনেছি। কি জিনিস জেনেছি না, 1 গ্রাম ভরের একটা বিশুদ্ধ বরফ যার তাপমাত্রা 0°C, তাকে যদি ওই ভরের মানে 1 গ্রামের আর ওই তাপমাত্রা মানে 0°C তাপমাত্রার বিশুদ্ধ জলে যদি পরিণত করতে চাই, তাহলে আমাকে তাপ দিতে হবে এবং সেটার পরিমাণ 80 ক্যালোরি। ঠিক উল্টোটা করলে আমার কী হবে না, ওই 1 গ্রাম বিশুদ্ধ জলকে 0°C তাপমাত্রা যেটা ছিল আর কি, তাকে যদি ওই 0°C তাপমাত্রার 1 গ্রাম বিশুদ্ধ বরফে পরিণত করি, তবে সেখানে ওই একই পরিমাণ তাপ নিষ্কাশন, মানে কত, 80 ক্যালোরি তাপ পরিমাণ তাপটা নিষ্কাশন করতে হবে। তো এইবার দেখো, এইবার কে গ্রহণ করবে, তাপ গ্রহণ করে কে? যার তাপমাত্রা কম সে তার থেকে বেশি, যার তাপমাত্রা আছে তার থেকে গ্রহণ করবে, তাই তো? তাহলে এখানে তো জলটা দিয়েছি, তো দেখো কোনো বিশুদ্ধ যে জল 0°C তাপমাত্রায় কোনো জল যে আছে, সে তাপ গ্রহণ করবে কোথায়? যে কঠিন পদার্থ তাপমাত্রা 0°, যে তাপমাত্রা 0° থেকে কম। আবার ভালো করে বলছি দেখো, এবার তাপ আমরা জানি দুটো তাপের কম বেশি থাকলেই তাপের গ্রহণ এবং বর্জন হয়। তাহলে যদি কেউ গ্রহণ করতে চায়, সে কার থেকে গ্রহণ করবে? যার বেশি আছে তার থেকে নেবে, তাই তো? তাহলে আর কম আছে মানে কি, তাপের পরিমাণ কম আছে, তার তাপের পরিমাণ কম আছে মানে কি, তাপমাত্রা তার কম। তাহলে যার তাপমাত্রা কম, তাহলে সে কি করবে? যার তাপমাত্রা বেশি সেখান থেকে সে নেবে। মাথায় ঢুকলো, তাই তো? তাহলে এখানে তাই বলছে দেখো, এই যে এইখানটা তাই দেখো বলছে দেখো, তাহলে আমি যে এখানে জলটা যে রেখেছিলাম বরফের এই যে তাপমাত্রাতে, প্রথমটা কী ছিল? ঘরের তাপমাত্রায় ছিল। এই যে ভেতরে যে জলটাকে আমি যখন দিলাম, তখন সে কি আমাদের ঘরের যে রুম টেম্পারেচার সেইটা ছিল। তাহলে জলটার তাপমাত্রা রুম টেম্পারেচার এবং ঘরের তাপমাত্রা নিশ্চয়ই 0°C হয় না, তার চেয়ে আরও বেশি, তাই তো? তাহলে 0° থেকে বেশি, তার মানে এখানে জলের তাপমাত্রা 0° থেকে বেশি। তাহলে এবার কি করবে? তাহলে এই কে কাকে তাপ নেবে বা কে কাকে তাপ দেবে? তাহলে এখানে বরফটা তাহলে কী করবে? জল থেকে নেবে, কারণ বরফের তাপমাত্রা 0°C। বরফের তাপমাত্রা কত? 0°C। আর এর জলটা কি ঘরের তাপমাত্রা রয়েছে, এ ঘরের উষ্ণতাতে রয়েছে। তাহলে ঘরের উষ্ণতা অবশ্যই 0° থেকে বেশি, তার মানে বরফ জল থেকে তাপ নেবে। তাই এখান থেকে দেখো লিখেছি যে জল থেকে বরফ তাপ নেবে। তাহলে এখানে বরফ যেহেতু তাপ নেবে, তাহলে তাপ গ্রহণ করলো, তার মানে ওর কী হবে? বরফটা কিছুটা গলবে। কারণ আমরা কিছুক্ষণ আগেই আমরা পড়লাম যে একটা বরফ যখন তাপ গ্রহণ করে, সে তার অবস্থার পরিবর্তনের জন্য তাপ গ্রহণ করে, এবং সেক্ষেত্রে কিন্তু কোনোরকমভাবে উষ্ণতার পরিবর্তন হয় না। তাহলে সেক্ষেত্রেও এই যে বরফ যে তাপ নিচ্ছে জলটা থেকে, সেক্ষেত্রে কিন্তু বরফ শুধু গলার জন্য নেবে, সেখানে কিন্তু বরফের তাপমাত্রা কিন্তু 0°C থাকবে। হলো। এইবার দেখো, জল তো বরফটাকে তাপ দিচ্ছে, তার মানে জল থেকে কি তাপের নিষ্কাশন হচ্ছে, তাপের শোষণ হচ্ছে জল থেকে, তার মানে তাপ কমে যাচ্ছে। তাহলে তাপের পরিমাণ কমে যাওয়া মানে কি? তাপমাত্রা হ্রাস পাচ্ছে।
তাহলে এখানে ঘরের তাপমাত্রা থেকে জলের তাপমাত্রা তাহলে কমে যাবে আস্তে আস্তে। এইভাবে এভাবে কী করবে, কমতে কমতে কমতে, কারণ বরফকে তো দিচ্ছে, সাপ্লাই করছে। এবার কমতে কমতে তাপমাত্রা কমতে কমতে একটা সময় ঠিক 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আসবে। মনে করো ঘরের তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এইভাবে আর কি তাপ দিতে 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 এক সময় তো 0 ডিগ্রিতে চলে যাবে। এবার যেই জলটা এই ভেতরের এই জলটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড এলো, এবার আমাদের তো বাইরে তো বরফটা পুরোটা তো গলেনি এখনও পর্যন্ত, তো 0 ডিগ্রি আছে, তাহলে ভেতরেরটাও 0 ডিগ্রি সেলসিয়াস, বাইরেরটাও 0 ডিগ্রি সেলসিয়াস। এবার তার মানে এই দুটো জায়গার তাপমাত্রা কি সমান। এবার আমরা কি জানি তাপমাত্রার আদান প্রদান কখন হয়, যে কম থাকে সে নেবে, যে বেশি থাকে সে দেবে। তাহলে এখানে তো তাপমাত্রা সমান মানে তাপের পরিমাণ সমান, তাহলে এখানে কোনো রকমভাবে আদান প্রদান হওয়ার সম্ভবই নয়। তাই জন্য এখানে বলছে দেখো, যেহেতু দুটি বস্তুর তাপমাত্রা সমান, তাপের শোষণ বা বর্জন কোনো রকমই হবে না, এবং যার ফলে জল থেকে আর কোনো ওখানে স্টপ হয়ে গেল, এবং তার ফলে জল থেকে আর কোনো তাপের বর্জন, এখানে তাপ মানে এখানে কি বরফ গলছে, মানে এখানে জল থেকে কোন তাপটা আছে, লিন তাপ। তাই বলছে যে লিন তাপ আর বরফটা কিন্তু গ্রহণ করবে না, মানে জল থেকে আর লিন তাপ বর্জন হবে না। ফলে ওই জলটা কি আর তাপমাত্রা জল 0 ডিগ্রি আবার অবস্থার পরিবর্তন তো করবে না, মানে 0 ডিগ্রি থেমে গেল তো, কারণ অবস্থার পরিবর্তন করতে গেলে তো আরও তাপের বর্জন করতে হবে, তবেই না পুরোটা অবস্থার পরিবর্তন হবে। তাহলে মানে এখানে তো স্টপ হয়ে গেল, ওই তরল অবস্থা স্টার্টিংয়েই তো 0 ডিগ্রি হয়ে গেল, তাহলে এখানে আর বর্জন করতে পারবে না, ফলে ওই জলটা আর কঠিন হবে না। তাহলে এই রকম, তার মানে যখন আমি ওই রকম একটা বরফটাকে মাঝখানে যদি গর্ত করে আমি যদি জল দিই, তাহলে জলটা দেখবো ঠান্ডা হয়ে যাবে, কিন্তু মানে ভেতরে জলটা ঠান্ডা থাকবে, কিন্তু মানে যা আমি যদি থার্মোমিটার দিয়ে দেবো দেখি জলটাকে 0 ডিগ্রি একটা সময় দেখবো 0 ডিগ্রি সেলসিয়াস দেখাবে, কিন্তু ও কিন্তু কঠিন হবে না, অর্থাৎ বরফ কিন্তু হবে না। তাহলে আজকে আমরা এইটুকুনি অবধি পড়লাম, যেখানে আমরা অবস্থার পরিবর্তন সম্পর্কে কিছুটা ধারণা লাভ করলাম আর লিন তাপ সম্পর্কে ধারণা লাভ করলাম।